মির্জা সায়ানমুগ্ধ পর্ব ৪৮-এর দ্বিতীয় খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। প্যালেসের সুবিশাল লিভিং রুমে অবতরণের জন্য দুপাশে বিস্তৃত রাজকীয় যুগল সিঁড়ি। একই উৎস থেকে জন্ম নিয়ে তারা কি সুন্দর করে সুবসিত বক্ররেখায় নেমে এসেছে নিচে। মাঝখানে রেখেছে একখানা প্রশস্ত অঙ্গন। পলিশ করা মার্বেলের টকটকে মেঝেতে ঝাড়বাতির সোনালি আলোয় পরশ পড়তেই তারা কেমন চকচক করছে। একজোড়া তুলতুলে কোমল পদ ভীত হরিণীর ন্যায় রয়ে শুয়ে নেমে আসছে ডান দিকের রাজকীয় সিঁড়ি বেয়ে। কোমল পদের মালকিনের গায়ে জড়িয়ে আছে রেশম কাপড়ের তৈরি একখানা সাফেদ রঙা লং ফ্রক। সদ্য গোসল সেরে আসার দরুন সিল্কি চুলগুলো তার এখনও ভেজা। দুহাতের উষ্ণ বাহু জোরে আলগোছে চেপে রেখেছে আদুরে পোষ্য খরগোশছানাকে। পশমী প্রাণীটা কেমন আবেশে দেহ গুটিয়ে বসে আছে দেখো। মাঝখানে নাক ঘষছে সপ্তদশীর তুলতুলে বক্ষ ভাঁজে। শান্ত হরিণীর চলন্ত পদযুগল মাত্রই পরশ ঠেকালো শেষ ছিঁড়ির গায়ে। অমনি তার পূর্ণগহরে অদূর থেকে ভেসে এলো বেশ কয়েকজনের চাপা কান্নার শব্দ। কেউ কেউ তুলছে গুঞ্জনধ্বনি। সহসা থমকে দাঁড়ায় মাহি। ঘোচায় কপালের চামড়া। গৌরবর্ণার সুশ্রী মুখমণ্ডলে খানিক সন্ধিগ্নতা লেপটে কৌতূহলী হলো বেশ। সর্বদা এক অদ্ভুত নীরবতায় মধ্যে থাকা প্যালেসে আজ হঠাৎ এমন দিনে দুপুরে কাঁদছে কারা? সপ্তদশীর কৌতূহলী মন বাড়ন্ত আগ্রহে তৎক্ষণাৎ পায়ের তাল বাড়ালো সে। এগুলো প্রশস্ত অঙ্গন সংলগ্ন ডাইনিং স্পেসের দিকে। মানবীর পা দুটো যত এগোচ্ছে ততই যেন উদ্বিগ্নতা বাড়ছে তার। হরিণা চোখ দুটোয় দৃশ্যমান হচ্ছে অদূরে ডাইনিংয়ের দুয়ার পানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু নারী মেয়েদের। প্রত্যেকে একে অপরের সনে ফিসফিসিয়ে কি যেন বলছে। সপ্তদশীর কৌতূহল বাড়ল বইকি, সঙ্গে বাড়ল পায়ের গতি। অদূরে কিউটিকে কোলে নিয়েই সে কেমন গটগটিয়ে এসে দাঁড়ালো ডাইনিংয়ে। সপ্তদশীর উপস্থিতি টের পাওয়া মাত্রই সহসা দুয়ার ছেড়ে সরে দাঁড়ালেন নারী মেইডস। দু কদম পিছিয়ে গিয়ে আলগোছে এক হাতে পেটে ঠেকিয়ে কর্নিশ জানালেন মেয়েটাকে। আর দৃষ্টে তা বেশ অবলোকন করল মাহি। কুঞ্চিত ললাটে মুখমণ্ডলে সন্দিগ্ধতার ছাপ ফুটিয়ে গমগমে গলায় জিজ্ঞাসা করে ওঠে, কে কাচ্ছে অমন করে? তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরলেন মেয়েটা। নতমুখে একে অপরের মনে নীরবে চোখাচোখি করলেন এক আধবার। সপ্তদর্শী কেমন অবাধন ন্যায় তাকিয়ে রইল সেদিকে। বোধগম্যহীনতায় ফের আওড়ালো, কথা বলছেন না যে? সহসা মৃদু কম্পনে কেঁপে ওঠে মেয়েটা। রুচির সিগনোরার সাথে কথা বলবার মোড়দে আছে তাদের ভুলভাল কথা বলে ফেললে না আবার গর্দান যায় তাদের। এহেন চিন্তায় ঘুরে আটকে আছে প্রত্যেকে। মধ্যে থেকে একজন বড্ড সাহসী কায়দায় নতমুখে এগিয়ে এলো চুপচাপ। পরক্ষণে মিনমিন স্বরে শুধালো, আপনার কি কিছু লাগবে সিগনোরা? কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে তৎক্ষণাৎ মুখায়বে অসন্তোষের ছাপ ফোটালো মাহি। তুলতুলে চোয়ালখানা রূপ নিল শক্ত। গলায় অসামান্য বিরক্তি ঠেলে মেয়েটা পরপরই শুধালো, কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিচ্ছেন আপনারা? বললাম কে কাঁদছে এমনভাবে? মুনলাইট। আচানক বাক্যবান থেমে গেল মাহির। তীক্ষ্ণ দৃষ্টে ঘাড় বাঁকিয়ে তাকালো ডাইনিং হলের রাজকীয় দুয়ার পানে। দেখলো মিলা কেমন সন্দিহান চোখে তার পানে তাকিয়ে আছে। তরুণীর ফর্সা মুখটা আচমকাই ভাব ধরেছে রক্তশূন্য। তার দুহাতে ঠাঁই পেয়েছে একখানা সিলভার ট্রে। মাহি ভ্রু গোটায়। তক্ষুনি চটপট গায়ে পায়ে এগিয়ে আসে মিলার সম্মুখে। এসেই কেমন সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ে বলে, ফাইনালি তোমার দেখা পেলাম। আচ্ছা, ভেতরে এভাবে কাঁদছে কে? আর তুমি? বাক্যটুকু সম্পূর্ণ করার পূর্বেই ভারী হলো সপ্তদশীর জিভের ডকা। চোখ দুটো হলো বিস্ফোরিত। দৃষ্টি গিয়ে থমকালো মিলার কাছে থাকা ঠিক 2 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়ার পানে। পারস্য সুন্দরীর মুখটা আজ বড্ড ফ্যাকাশে। তার হাত দুটোই ক্লিনিক্যাল গ্লাভস, সেথায় লেপ্টে আছে মানবলৌহ। ভরকায় মাহে। হতভম্বতায় তরাক এগিয়ে আসে 2 কদম। ডাক্তার হায়ার মুখোমুখি দাঁড়িয়ে
অস্থিরতার আবারও জিজ্ঞাসা করে ওঠে, আপনার হাতে রক্ত কেন মিস? হায়া বাক্য শূন্য, কেবল ঘাড় বাঁকিয়ে তাকালো বাঁদিকে। বিচলিত সপ্তদশীর তড়িঘড়ি করে অনুসরণ করলো পারস্য সুন্দরীর সেই বাঁকানো দৃষ্টি। পর মুহূর্তেই সে কেমন আকাশ ভেঙে পড়ল যেন। হদরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এক নারী মেইড, যার কোমর হতে শুরু করে দু পা অব্দি তাজালো হতে শিখত। রমণী ব্যথায় কোংড়াচ্ছে, তার মাথার দুপাশে বসে আছে তারই সহচারী। এহেন দৃশ্য পরখ হতেই আঁতকে উঠল মাহি। অস্থিরতায় কদম ছুটিয়ে চলে এলো আহত মেয়েটার কাছে। পা দুটোর শক্ত হাঁটু দুখানা তড়িঘড়ি করে ঠেকালো মার্বেলের তক্তকে মেঝের গায়ে। অতপর কণ্ঠে এক রাস অধৈর্য ভাবভঙ্গি ঠেলে মানবী বলে ওঠে, কি হয়েছে আপনার? কে মেরেছে আপনাকে? আহত রমণীর কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট ঘোংরানি বই কি আর কিছুই বেরোচ্ছে না। না না, সঙ্গে সহচরী দুজন একইভাবে নিশ্চুপ। এদিকে অস্থিরতা বাড়ছে মাহির। কণ্ঠ ফের ব্যগ্রতা নামাবে তার আগেই কূর্ণগহরে ভেসে এলো মিলার গম্ভীর অথচ কাপত্রয়ী কণ্ঠ। ওকে কেউ মারেনি মুনলাইট। ও নিজেই নিজের মরণ ডেকে এনেছে। সব কিছু জানাশোনার পরও ও নিজের থেকে নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়েছে। তরুণী নির্লিপ্ত বাক্যবাণে হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহে। মুখাবে এক আকাশসম হতবাকতা লেপ্টে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অবোধ কণ্ঠে অধর নাড়িয়ে যেই না কিছু আড়াবে তার পূর্বেই স্থান ত্যাগ করল মিলা, চলে গেল আড়ালে। বোকামানবী কেমন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সে পথে। এর মধ্যে হায়া এগিয়ে এলো মেয়েটার সন্নিকটে। কদম থামিয়ে হাঁটু কেড়ে বসে থাকা মাহির পানে আলতো করে হাত বাড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, উঠে এসো প্রীতি। মাহি আলগোছে ঘাট তুলে চাইল। হতভম্বের ন্যায় কিয়ৎক্ষণ নেত্র ঠেকিয়ে রেখে পরক্ষণে আলতো করে আঁকড়ে ধরল হায়ার বাড়ন্ত হাত। এরূপ কাণ্ডে মুচকি হাসে হায়া। মেয়েটাকে এক হ্যাচকা টানে তুলে এনে দাঁড় করালো নিজের পাশে। অতপর বড় শান্ত অথচ নিরেট কণ্ঠে শুধালো, ও প্রেগনেন্ট। বোকামি করে উল্টোপাল্টা ওষুধ খেয়ে অ্যাবর্শন করাতে চাচ্ছিল, বাট এলস দ্যাট ডিড নট ওয়ার্ক। তক্ষুনি অদৃশ্য বজ্রপাত ঘটল সপ্তদশীর মাথার উপর। বিস্ফোরিত নেত্রদয় একযোগে ছুঁয়ে গেল কোমল ললাটের চামড়া। বিস্ময়ে দূরত্ব বেড়েছে গোলাপি অধর যুগলের। মেয়েটা কেমন হতভম্বের ন্যায় অস্পষ্ট আওড়ালো, উনি প্রেগনেন্ট? ও ওনার হাজব্যান্ড কে? রহস্যময় বাঁকা আসলো পারস্য সুন্দরী। শরীর ঘুরিয়ে দাঁড়ালো বোকামানবীর পানে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ টেনে শুধালো, শি ইজ নট আ ম্যারিড ডিয়ার। তাহলে উনি প্রেগনেন্ট হলেন যে? কে করেছে ওনার সাথে এসব? সপ্তদশীর আহত কণ্ঠ। উত্তরের অপেক্ষায় সেজেছে হরিণী চোখ দুটো। হায়া বেশ নিপুণতায় পরখ করলো তা। পরক্ষণেই একখানা হাত উঁচিয়ে এনে আলতো করে আঁকড়ে ধরল মাহির নরম কাঁধ। কণ্ঠ খাদে নামিয়ে বড্ড ফিসফিসিয়ে আওড়ালো, এই প্যালেসে বন্দীদের ছোঁয়ার কিংবা তাদেরকে মেরে ফেলার একমাত্র অধিকার মনস্টারের। তিনি বাদে এমন কাজ করবার সাহস নেই কারোর। মুহূর্তেই বিভ্রমের অতল সমুদ্রে ডুব দিল মাহি। মস্তিষ্ক বনে গেল ফাঁকা। মনস্টার? তার মানে মেয়েদের সাথে এমন ঘৃণিত কাজটা মনস্টারই করেছে? এর মানে সে সত্যি একজন চরিত্রহীন পুরুষ। ভাবনার জালে আটকা পড়ল মাহি। সর্বাঙ্গে তার অদ্ভুতভাবে নামলো এক প্রকার নাম না জানা অসারতা। পা দুটো কেমন টলমল করছে। হতভম্বতায় পেছোচ্ছে শুধু। মনের কোণে কেবল উত্থাপিত হচ্ছে একটি কথাই, হি ইজ আ ব্লাডি ক্যারেক্টারলেস মনস্টার বিস্ট। হোটেল সানমারিকো। আলিশান হোটেলটি বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ, ভেতর থেকে যেন ততটাই রাজকীয়। 15 তলা সুউচ্চ ভবন, যার ভেতরে প্রতিটি সুইটে রয়েছে অভিজাত্যের পরশ। আলিশান হোটেলটি বেশ পরিচিত মুখ ডাক্তার দামিয়ান। মধ্যবয়স্ক পেটমোটা লোকটা আবার রাতের সময়টা একটুখানি আয়েসে কাটাতে পছন্দ করেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল এক হানিমুন সুইট।
যার নীরব বেডরুমের প্রতিটা দেয়ালে গুচ্ছে একজোড়া কপট কাপতির মৃদু শীতকারের ধ্বনি। কক্ষে শোভিত একমাত্র মখমলি বিছানার কোলে আদিম খেলায় মত্ত দুটো তরতাজা প্রাণ। একে অপরের অপারক ঘনিষ্ঠতায় আষ্টেপৃষ্টে বাধা পড়েছে তারা। নিজেদের এমন নৈসর্গিক মুহূর্তে তলিয়ে থাকতেই আচমকা সুইটের সদর দরজায় কর্কশ শব্দে বেল বেজে উঠল কেমন। একবার দুবার, পরপর কয়েকবার। মধ্যবয়স্ক দামিয়ান সেসবে হুঁশ নেই তেমন, সে তো মত নিষিদ্ধ কাজে। একই যোগে মাতিয়ে রেখেছে নিজের চাইতে অর্ধেক বয়সী স্লাট সুন্দরীকে। এদিকে দরজার বেল তখনও বেঁচে চলেছে। রমণী এক আধবার অস্পষ্ট গোংরানি গুঙিয়ে পরক্ষণে থেমে থেমে বলে, আহ, মাই ড্যাডি, স্টপ, গো অ্যান্ড চেক হু ইজ অ্যাট দ্য ডোর। অস্থির দামিয়ান নিজ অস্থিরতার সম্পূর্ণ ভার সমনীর গায়ে ভর করিয়ে কপাল খোঁচালো বিরক্তিতে। অস্পষ্টে দাঁত খিচে আওড়ালো, আই ডোন্ট কেয়ার হু দ্য ফাক ইজ অ্যাট দ্য ডোর। দরজার গায়ে ডু নট ডিস্টার্ব বোর্ড টাল লাগানোর পরও কোন বাস্টার্ডের এত উত্তেজনা বেড়েছে তা দেখার সময় নেই আমার। সো লেট ইট বি, জাস্ট ফোকাস অন মি, গিভ মি সাম প্লেজার হানি। গৌরবর্ণা সুশ্রী রমণী আবেদনময়ী কায়দায় ফের হাসল। দুহাতে আলতো করে জড়িয়ে ধরল দামিয়ানের গলা। সউদ্যোগে নিজ পাতলা ফিনফিনে অধৈর্য গলে নিজ মধ্যবয়স্কের তামাটে পোড়া ঠোঁটতে আঁকড়ে ধরতেই আচানক এক বিকট শব্দ ভেসে এলো লিভিং এরিয়া থেকে। মুহূর্তেই আতকে ওঠে কপট কপটে। বেমালুমের ন্যায় নিজেদের চলমান কর্মে সামান্য রুখ টেনে বেডরুমের দরজার পানে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টে। বেডরুমের দুয়ার বন্ধ, তবে লিভিং এরিয়া থেকে কয়েক জোড়া ব্যস্ত কদমের ধূপধাপ শব্দ ভেসে আসছে বেশ। রমণী ভীত হলো এই মুহূর্তে। ভীত সন্ত্রস্ত ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে বলে, কে এসেছে? দামিয়ান নিজেও হতভম্ব। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে অনড় দৃষ্টে। রয়ে শয়ে আলগোছে নেমে এসেছে রমণীর কারো হাত গা হতে। ঠিক তখনই আর এক বিকট শব্দে আচানক ভেঙে পড়ে গেল বেডরুমের দরজাটা। পর মুহূর্তে বেশ কিছু সশস্ত্র গার্ডস কেমন একযোগে ছুটে এলো বেডরুমে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় দামিয়ান এবং স্লাট রমণী। তড়িঘড়ি করে তক্ষুনি নিজেদের নগ্ন গা থেকে ঢেকে দিল মোটা ব্ল্যাঙ্কেটের আড়ালে। তখনই সশস্ত্র গার্ডরা ভেতরে ঢুকেই সবার আগে নিজেদের রাইফেলের সরু ধাতব প্রকৃত নলখানা একত্রে তাক করছে দামিয়ানের পানে। এহেন কাণ্ডে যার পরনে তৎক্ষণাৎ গলার কাছে নিঃশ্বাস আটকে গেল মধ্যবয়স্কের। ভয়ে হলো ভীষণ কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে জিজ্ঞাসা করলো, কে তোমরা? কথাটা শেষ হওয়ার ঠিক পরক্ষণেই বেডরুমের সদ্য ভাঙা সম্মুখ দুয়ার দিয়ে প্রবেশ করল এক গম্ভীর পুরুষের পরনে। তার সাফেদ স্যুটবুট, কানে কালো রঙা ইয়ারপিস, চোখে দৃষ্টি আর আড়ালকৃত রোদ চশমা। যুবক কেমন গম্ভীর মুখে বাঁকা হেসে তক্ষুনি পায়ে রুখ টেনে শুধালো, হ্যালো বাস্টার্ড, হাউ আর ইউ? ভয়ে কম্পিত দামিয়ান শুকনো ঢোক গিলেছে বারংবার। সম্মুখে গম্ভীর মুখটা যে বড্ড চেনা তার। শেষবার দেখেছিল জ্ঞান হারানোর নাটক করবার সময়। আজ ঠিক এতগুলো দিন পর আবারও কেন দেখা হলো তার সাথে, তা নিয়ে বড্ড সন্দিহান দামিয়ান। পরপরই কাঁপা কাঁপা কণ্ঠে আড়ল, আপনি? তৎক্ষণাৎ গম্ভীর মুখে এডুইন ঠোঁট পিষে হাসল। এক ঝটকায় ঠোঁট হতে চশমাটা খুলে এনে ক্রূর দৃষ্টি তাকালো দামিয়ানের পানে। মুখে কপট ভাব জমিয়ে আওড়ালো, বাহ, স্মৃতিশক্তি তো দেখি ভালো তোমার, এখনো মনে রেখেছ আমায়, ভালোই তো। থতমত খেয়ে বসলো দামিয়ান। ভয় ডর ভুলেই বসলো তখনকার কথা। সে তক্ষুনি প্রসঙ্গ উল্টালো। মুখায়বে এক প্রকার নাটকীয় ভাবভঙ্গি ফুটিয়ে এদিক ওদিক চেয়ে আওড়ালো, আপনারা কারা? কুটিল হাসলো এডুইন। দৃষ্টি শুরু করে নিয়ে আচমকা ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো,
তুমি অভিনয়ে খুব কাঁচা বাস্টার্ড। যাক, সেসব কথা। ইউ নো সামথিং, সামওয়ান স্পেশাল হেড কাম টু মিট ইউ। বোধকম্পহীনের মতো তাকিয়ে আছে দামিয়ান। পরপরই হতভম্ব কণ্ঠে অস্পষ্টে জিজ্ঞাসা করলো, কে? মে আই কাম ইন? কথাটা কোণগহরে পৌঁছানো মাত্রই ততস্থ হলেন সকলে। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন চেঁচার মতো। সম্মুখ পথ হতে তক্ষুনি মাথা নুইয়ে সরে দাঁড়ালো অ্যাডুইন। সম্মুখ হতে উন্মুক্ত করে পেছনের দৃশ্য। দামিয়ান উৎসুক চোখ দুটো আচানক নিক্ষিপ্ত হলো সেদিকে। অদূরে দরজার দুধারে বলিষ্ঠ দুহাতে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে এক জোড়া দাম্ভিক কদমের মালিক। গায়ে জড়ানো কালোরঙা ওভারকোট, মুখ ঢাকা কালোরঙা ফুল মাস্কে, মাথায় ফেরোটা টুপি। মাস্কের ওপরে দিয়েই ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল দামিয়ান। তড়িঘড়ি করে নিজেকে গুটিয়ে নিতে তৎপর সে। এরই মধ্যে দাম্ভিক কদম জোড়ার মালিক এগুলেন সম্মুখে। এক হাতে আলগোছে ঠোঁটের কোণ হতে সিগারটা নামিয়ে এনে পরক্ষণেই ভারী অথচ ভয়ানক শান্ত কণ্ঠে শুধালেন, দ্যাট ইজ হোম মাই বয়, ওন্ট ইউ ওয়েলকাম মি? অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো দামিয়ানের। চোখ দুটো হলো নিষ্পলক। ঠোঁটের আঁকা বাকশূন্য হয়েছে বহু আগে। আপাতত রুচিকিংয়ের ভয়ে কাঁপছে তার হৃৎপিণ্ডও। সম্মুখের দাম্ভিক পুরুষ বোধহয় মাস্কের আড়ালেই ঠোঁট পিষে হাসলেন। হাতে থাকা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে বাঁ হাতটা আলগোছে বাড়িয়ে দিলেন পাশে। ঠিক তখনই পাশ থেকে হাওয়ার বেগে ছুটে এলেন এক রক্ষী। সসম্মানে মাফিয়া মনস্টারের তুলে দিলেন হাতে থাকা স্নাইপারটা। তা দেখে আঁতকে ওঠে স্লাট রমণী। তক্ষুনি ভয়ে হাওমাও করে চেঁচিয়ে ওঠে বেচারি। এ পর্যায়ে হিতাহিত জ্ঞান শূন্য সে, যার দরুন কখনো যে গা থেকে ব্ল্যাঙ্কেটটা খসে পড়ল সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই তার। মাফিয়া বিস্টের তীক্ষ্ণ চোখ দুটো তক্ষুনি কুঁচকে গেল কেমন। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে মানব ঘাড় বাঁকিয়ে তাকালেন অন্যত্র। পরক্ষণেই দাঁতের সনে দাঁতের রুষ্ট চাপায় কটমট শব্দ তুলে বিকট হুঙ্কারে গর্জন তুলে বলে ওঠে, গার্ডস, নষ্টা বিষটাকে এক্ষুনি সরা আমার দু চোখের সামনে থেকে। তৎক্ষণাৎ হুকুম তালিমে মত্ত হলেন গোটা কত গার্ডস। চিলের ন্যায় ছো মেরে স্লাট রমণীকে তুলে নিয়ে গেলেন কাঁধে করে। দামিয়ান তখনও সুযোগ সন্ধানে মত্ত। কাঁপা বদনে বিছানা থেকে নামতে গেলেই আচমকা তার দিকে তাক হলো মনস্টারের স্নাইপারের আগা। তক্ষুনি স্থবির হলো দামিয়ান। নিঃশ্বাস আটকে চেয়ে রইলেন সম্মুখে। মনস্টার গম্ভীর শক্ত চোয়ালে কটমট কণ্ঠে তরাক হুকুম ছুড়লেন, ওকে ধর। আজ্ঞা পেতে সময় লাগলেও কর্মে মত্ত হতে সময় লাগেনি রুচিগার্ডের। কজন তক্ষুনি এগিয়ে এসে দুদিকে দিয়ে চেপে ধরলেন দামিয়ানের হাত দুটো। আরও দুজন গিয়ে বিছানার সনে দাঁড়িয়ে ধরলেন বেচারার পা দুটো। তক্ষুনি এরূপ কাণ্ডে মচড়ে ওঠে দামিয়ান। চিৎকারের শব্দে বাঁকিয়েছে অনুনয় জুড়ে বলে, দয়া করুন মনস্টার, আমার ভুল হয়েছে। কথাটা বোধহয় কানে তুললেন না মাফিয়া বেস্ট। উল্টো গম্ভীর মুখে এগিয়ে এসে এক ঝটকায় মধ্যবয়স্কের গায়ে থেকে সরিয়ে নিলেন শেষ সম্বলটুকু। মুহূর্তেই লজ্জায় কুঁচকে যায় দামিয়ানের নগ্ন বদন, মচড়ে উঠে সর্বাঙ্গ। মনস্টার কেমন বিরক্ত মুখে আপাতমস্তক পরখ করলেন বেয়াদবটাকে। পরক্ষণেই স্নাইপারের ধাতব শীতল নলটা দামিয়ানের স্পর্শকাতর অঙ্গ বরাবর ঠেকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠেন, নটি বয়, এটুকু নিয়েই এত তেজ তোর শরীরে? লজ্জায় লাল হয়ে যায় দামিয়ান। পর মুহূর্তেই সে লজ্জা কেটে গেল স্পর্শকাতর অঙ্গহীন আশঙ্কায়।
মধ্যবয়স্ক কেমন মোচড়াতে মোচড়াতে ফের অনুনয় চুড়ে বলে ওঠে, ছেড়ে দিন মনস্তার, কথা দিচ্ছি আর কোনো দিন করবো না। বাঁকা হাসে রুরমানব। নিজ শক্তপোক্ত হাতের রুক্ষ তর্জনীটা ধীরে ধীরে প্রবেশ করল স্লাইপারের চাবির রিংয়ে। অতপর ঘাড় কাত করে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধালো, হ্যাপি জার্নি বাস্টার্ড। কথাটা বলতে বলতেই ট্রিগারে আঙুল চাপল মনস্টার। একবার দুবার পরপর বেশ কয়েকবার। মুহূর্তেই ঝাঁঝিয়ে উঠল দামিয়ানের সর্বাঙ্গ। সম্পূর্ণ কক্ষ ছেয়ে গেল বেচারার আত্মচিৎকারে। অসহ্য ব্যথায় ছটফটাতে লোকটা একটা সময় নিস্তেজ হলো। তবুও থামাথামির নাম নেই মনস্তারের। স্নাইপারের সবগুলো অগ্নিশিসা এখনও বর্ষিয়ে যাচ্ছে নিঃপ্রাণ দামিয়ানের সর্বাঙ্গে। দাঁত খিচে বিড়বিড়ি আওড়ালো, দিস ইজ ইয়োর গিফট, নাও গো টু হেল। কাঁদছে মাহি, দুহাটু ভাঁজ করে ঠেকিয়ে রেখেছে বুকের সনে। পেলদব মুখখানা তার ধরা দিয়েছে লালা আবরণ। সরু নাকের ডগাটা কেমন টুকটুক করছে লালিমায়। বাচ্চা কিউটি চুকচুক করছে। বারবার উঠতে চাইছে সপ্তদশীর উষ্ণ বাহুডোরে। তবে সপ্তদশী সেদিকে মন নেই। সে কাঁদছে, হুটহাট কোনো কারণ ছাড়াই কাঁদছে। অধিক কান্নার ফলে মেয়েটার কেমন হেঁচকি তুলছে এবার। অভিমানে দুহাতের উল্টো পিঠ সিক্ত চোখ দুটো আলতো করে মুছে নিয়েছে মাহি। ঘাড় বাঁকিয়ে তাকিয়েছে কিউটির পানে। মনের কোণে এক আকাশসম বিষাদ লেপ্টে রমণী কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, আমি কেন কথাটা মানতে পারছি না কিউটি? কেন মানতে পারছি না বেশটা একটা চরিত্রহীন? আমি তো আগে থেকেই জেনেছি সে একজন চরিত্রহীন। আমার সাথেও তো কত বাজে বাজে কথা বলে। কিন্তু এখন কেন তার চরিত্র নিয়ে এসব কথা আমি মানতে পারছি না? সে এত খারাপ কেন কিউটি? এত খারাপ কি করে হয় একটা মানুষ? বোকা কিউটি কেবল হা করে তাকিয়ে রইল মেয়েটার পানে। বোধহয় সঠিক ভাষা না জানায় ঠিকঠাক মতো বাক্য আওড়াতে পারছে না সে। মাহি নাক টানল ফের। হৃদয়ের অন্তস্থের হুটহাট বাড়ন্ত যন্ত্রণায় মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্রমাগত। দুহাত ভর্তি তাজা লৌহ, গায়ে চিরচেনা মাফিয়া পোশাক আশাক। রুরমানব কেমন ধূপধাপ গায়ে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। পিছনের তার অগণিত দেহরক্ষী। গুনে গুনে কয়েক কদম সম্মুখে এগোতেই আচমকা থমকে দাঁড়ায় মাফিয়া বিস্ট। আশ্চর্য, তার হৃদয়ে এমন ছলকে উঠল কেন হঠাৎ? অবচেতন মনটা কেমন তৃষ্ণার্ত প্রতীকের ন্যায় একটুখানি দর্শন খুঁজছে কেবল বোকা মেয়েটার। মুগ্ধ স্তম্ভিত, আলগোছে ঘাড় উঁচিয়ে গোলাকার টুপির আড়াল দিয়ে তাকালো প্যালেসের দোতলার হাট করে খোলা জানালার পানে। ওই যে বোকা মানবের মখমলের ন্যায় হাত দুটো দৃশ্যমান হচ্ছে। এহেন তীব্র তুষারপাতে জানালার ধারে বসে কি করছে মেয়েটা? ওর ঠান্ডা লাগার ভয় নেই? এরূপ চিন্তার মুহূর্তেই কপালের চামড়ায় ভাঁজ পড়ল রুরমানবের। চোয়ালের পেশি হলো টান টান। তক্ষুনি কোনোরূপ বলাকোয়া ছাড়াই উল্টো পথে পা ঘোরালো মাফিয়া বিস্টের। সবেগে দাম্ভিক কদম ছোটালো প্যালেসের দিকে। এদিকে তার মন কাণ্ডে হতভম্ব সবাই। তড়িঘড়ি করে মনস্টারের পিছু নিতে চাইলে মনস্টার তর্জনী উঁচিয়ে বাদ সাধলেন সকলকে। মুহূর্তেই থেমে গেলেন সবাই। চুপচাপ দাঁড়িয়ে রইলেন অমন তীব্র তুষারপাতে। ধূপধাপ পায়ের শব্দে মুখরিত নীরব প্রশস্ত করিডর। মনস্টারের উপস্থিতি টের পেতে ততস্থ হলেন কক্ষরক্ষী। তড়িঘড়ি করে ঝোঁকালেন নিজেদের মস্তক। মুগ্ধ মহাশয় তোয়াক্কাহীন শক্ত চোয়ালে কেমন ব্যগ্র গতিতে হেঁটে এসে প্রবেশ করল মাহির কক্ষে। মুখায়বে সে কি রাগ তার! চোখ দুটো জমেছে আগুন। মেয়েটাকে ইচ্ছে মতো কয়েক গাল হামকি ধমকি না দিলে আপাতত মাথার ঠান্ডা হবে না তার। সে চিন্তায় রুরমানব কক্ষে প্রবেশ করেই ঝাঁপিয়ে ওঠেন কেমন। হেই বান্দির মেয়ে, জানালার কাছে কি তোর ঠান্ডা লাগে? থামল মুগ্ধ। তার ক্ষিপ্ত দৃষ্টিযুগল আচানক থমকায় সপ্তদশীর ছলছলে চোখ দুটোর পানে। অমনি নিজেদের সকল রাগ ভুলে গেলেন রুরমানব। হয়ে উঠলেন অস্থির। তক্ষুনি ছুটে এসে আচমকা হাঁটু গেড়ে বসল মেয়েটার সম্মুখে। অস্থিরতায় নিজের চিরচেরা খলস ছেড়ে দিয়ে দুহাতে শক্তবস্ত রুক্ষ তালুর আজলায় আলতো করে
ঠেকালো, ধরল মাহির নরম তুলতুলে মুখটা। অতপর কণ্ঠে একরাশ বিচলিত ভাব ঠেলে শুধালো, কি হয়েছে তোর সিগনোরা? এই মেয়ে, কাঁদছিস কেন তুই? আমি তো এখন মারিনি তোকে। এই সিগনোরা, কথা বল, কাঁদিস না। দেখ আমায়, আমি কিচ্ছু বলেছি তোকে? আরে তাকা না আমার দিকে, কান্না থামা। আমার যেন কেমন কেমন লাগছে। তরাক শান্ত দৃষ্টি নিয়ে তাকালো মাহি। সম্মুখে সুদর্শন সুশ্রী মুখখানা দেখেও আজ গলল না সে। উল্টো চোখ মুখে তার আচমকা লেপটে গেল এক আকাশসম ঘৃণা। সে তক্ষুনি নিজ গাল হতে ঝটকা দিয়ে সরিয়ে দিল রুরমানবের হাত। তার অমন কাণ্ডে হতভম্ব মুগ্ধ। কপাল কুঁচকে তাকাতেই মেয়েটা কেমন কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে উঠে বলে, দূরে সরুন জানোয়ার লোক। খবরদার, আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে ছুবেন না। এক্ষুনি আপনার এই মুখ থেকে টেনে খুলে ফেলেও নেহেন কপটতার মুখোশ। হতভম্বতার শীর্ষে পৌঁছল মুগ্ধ। তৎক্ষণাৎ চোয়াল কটমট করে ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, মুখ সামলে কথা বল বান্দির মেয়ে। মাহিয়াজ শুনতে নারাজ। তক্ষুনি বসা ছেড়ে উঠে দাঁড়ায় মানবী। রণচণ্ডী ভাব ধারণ করে এক আকাশসম দুঃসাহস নিয়ে আচমকা টেনে ধরে রুণমানবের কোটের কলার। মানবীর এহেন দুঃসাহসিক অস্পর্ধতায় মুহূর্তেই রং পাল্টে গেল নির্দয় মানবের সুশ্রী মুখমণ্ডলের। সেথায় এবার ভর করল এক অদৃশ্য আগুন। চোখ দুটোতে তক্ষুনি লালবর্ণ ভাব ধরল মুগ্ধের। অথচ মাহিয়াজ মোটেও ভয় পেল না সেসবে। উল্টো বসা থাকা রুদ্রমানবের কলার টেনে টেনে শুধালো, কেন? আমি কেন মুখ সামনে কথা বলবো? আপনি যখন তখন যার তার সাথে নিজের হিংস্রতা দেখাতে পারবেন, নিজের চরিত্রতার পরিচয় দিবেন, আর আমি বললেই দোষ? সহসা হাত দুটো মুষ্টিবদ্ধ হলো মাফিয়া বিস্টার। ঘাড়ির সবকটে রগ ফুলে উঠল ধপ করে। দৃঢ় জলখানা আসছে কি কটমট ভাব। তবুও নিজের উপচে পড়ার রাগগুলোকে নিয়ন্ত্রণের শেষ চেষ্টায় নির্দয় মানব দাঁতে দাঁত চেপে কিরমির কণ্ঠে আওড়াল, হাত সরা বান্দির মেয়ে, না হলে এই হাত আর হাতের জায়গায় থাকবে না। অন্য সময় হলে হয়তো যুবকের এহেন ভয়ানক কিরমিরে কণ্ঠ ভয়ে ছুটে পালাতো মাহি। তবে আজ ব্যাপারটা ভিন্ন। মেয়েটা কেমন পরক্ষণেই অগ্নিমূর্তি ভাব নিয়ে হিসিয়ে শুধালো, কেন? কি করবেন? মারবেন আমায়? হাত ভেঙে দেবেন আমার? নাকি ওই মেয়েটার মতো আমাকেও ভোগ করবেন? তরাক অগ্নিদৃষ্টিতে তাকালো মুগ্ধ। দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ট্রাইং টু সে? ঠোঁটের কোণে ব্যথাতুর ছাপ ফুটল মাহির। পরপরই রাগী কণ্ঠে আওড়ালো, নাথিং মাচ বেস্ট। আমি তো ভুলেই গেছিলাম, যেই পুরুষের প্রতি রাতে নতুন নতুন শয্যাশায়ী প্রয়োজন পড়ে, তার কাছে মেয়ে হিসেবে থোড়াই রেহাই পাবো আমি। ঠিক যেমনটা রেহাই পায়নি বাকিরা, বেচারি মেয়েটা। শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট, অথচ তার এখনও বিয়েই হয়নি। তাহলে কে করলো তার এত বড় সর্বনাশ? আপনি তো করেছেন, তাই না? একজন দুশ্চরিত্রের কাছে। কথাটা শেষ হবার পূর্বেই সপ্তদশীর সুদীর্ঘ কোমল কণ্ঠনালীর বরাবর আচমকা আক্রমণ বসালো রুদ্রমানবের হিংস্র থাপায়। পর মুহূর্তেই বাকরুদ্ধ মাহি। কণ্ঠনালীর ব্যথায় কুঁচকে যাচ্ছে মুখ, বোধহয় এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে ভেতরটা। সপ্তদশী তৎক্ষণাৎ দুহাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত হলো। ঠিক তখনই তার কূর্ণঘরে পৌঁছলো রুদ্রমানবের বজ্রকঠিন হুঙ্কার, কুত্তার বাচ্চা! কি বললি তুই? আমি দুশ্চরিত্র? জানোয়ারের বাচ্চা! কোন সাহসে আমাকে কথা বলিস তুই? তুই কে বান্দির মেয়ে? কে তুই? সপ্তদশীর পেল্লব মুখখানা লাল হয়েছে ক্রমশ। নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। অথচ রুদ্রমানবের সমান তালে হাতের জোর বাড়ছে। তার মাথাফুতি অদৃশ্য আগুন, কানে এখনো বাজছে মেয়েটার দেয়া সকল অপবাদ। যুবক ফের এক হুঙ্কার ছুড়ে তক্ষুনি নিজ শক্তপোক্ত হাতের জোরে শূন্যে উঁচিয়ে তুলল মানবীকে। মুখায়বে আগুন লেপটে হিংস্র আহত বাঘের ন্যায় গর্জন তুলে আওড়ালো, কোন সাহসে আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলিস তুই, জানোয়ারের বাচ্চা? দুদিন ভালোভাবে কথা বলেছি বলে ভুলে গিয়েছিস আমি কে? তোর সাথে আমাকে ভালো হতে দিবি না তুই, কুত্তার বাচ্চা! থামলো
যুবক থামছে না, মাত্রা অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে তার মুখায়ব। ওদিকে মাহি প্রায় জ্ঞান হারালো বলে ছটফটানি বাড়ল কয়েক গুণ। নির্দয় মানবের উপচে পড়ে রাগের মাঝেও বুকের খাঁচায় বন্দিরত হৃদয়টা বোধহয় লাফিয়ে উঠল পর মুহূর্তে। সে আরও পারল না মেয়েটাকে উঁচিয়ে রাখতে। তক্ষুনি হাতটা নামিয়ে ফেলল রুরমানব। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মাহি, পাগলের ন্যায় নিঃশ্বাস টানছে মেয়েটা, মুগ্ধ অস্থির। উদ্ভ্রান্তের ন্যায় নিজের ঘাড়ে একের পর এক জোরালো চপরাঘাত বসিয়ে যাচ্ছে রুরমানব। কান দুটোতে যেন এখনও বেজে চলেছে মেয়েটার কথাগুলো। সে তো ভুলতে চাইছে, তবে পারছে না কেন। মুগ্ধ তরাক অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। বাজ পাখির ন্যায় এগিয়ে এসে আচমকা ছো মেরে সপ্তদশী গিবাদেশ আঁকড়ে হিসিয়ে কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, কে বলেছে তোকে এসব? কাঁদছে মাহিও, ভেঙেছে কণ্ঠ, তবুও ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, মেইট। চোয়াল শক্ত হলো মনস্টারে। তৎক্ষণাৎ শক্ত হাতে মাহির বাহু আঁকড়ে মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল কক্ষের বাইরে। করিডর দিয়ে হাঁটার সময় বজ্রকণ্ঠে হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস, সকলকে একত্র কর। হুকুম তালিম হলো যথার্থ। মনস্টারের একটা হুঙ্কারে তক্ষুনি নিজেদের কাজকর্ম ভুলে সবাই কেমন একযোগে একত্র হলেন গ্রাউন্ড ফ্লোরে। মুগ্ধ চরম ক্ষোভে সিঁড়ি বেয়ে নামছে। কাপত্রয়ী সপ্তদশী যুবকেরা অমন জোরালো পায়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছে বার কয়েক। তা নজর পড়তেই রুরমানব ছেড়ে দিল মেয়েটার হাত। নিজেই ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। কলামবদ্ধ আকারে দাঁড়িয়ে আছেন বাড়ির সকল মেইড, নতমস্তিষ্কে ততস্থ সকলে। মনস্টার ছুটে এসেই উন্মাদের ন্যায় শুরু করলেন প্রহার। হাতে একখানা চাবুক তার, যার প্রতিটি জোরালো আঘাতে পিষ্ট হচ্ছে মেয়েদের নরম গায়ের ত্বক। যে আঘাতের জোরে মেঝেতে লুটিয়ে পড়েছে সকলে। রুরমানব থামছে না, চালাচ্ছে জোরালো হাতের চাবুক। আজ বহুদিন পর নিজে সেই চিরচেনা উন্মাদনা দেখাচ্ছে সে। হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়ালো, কোন কুত্তার বাচ্চা প্রেগনেন্ট হয়েছিস? সামনে আয়, এক্ষুনি সামনে আয়, নয়তো সবকটাকে একসাথে জ্যান্ত কবর দিব আমি। তক্ষুনি আফ্রিকান মেইড কাঁপা কাঁপা বদনে হাত উচালো। তীব্র আঘাতে মুচড়ে গিয়েছে রমণী। বাঁধ ভাঙা কান্না জুড়ে বলে ওঠে, আমি মনস্তার। এক মুহূর্ত থামল মুগ্ধ। তড়িৎ বেগে ছুটে এলো রমণীর দিকে। নির্দয় হাতে আচমকা মেয়েটার চুলের গোছা খামচে ধরে কটমট করতে করতে আড়ল, কিউ পিচ, কার সাথে করেছিস এসব? আমার প্যালেসে কার সঙ্গে করেছিস এসব? রমণী কাঁপছে। উত্তর দিতে দেরি হচ্ছে বিধায় মনস্টার শক্ত হাতের তীব্র প্রহার ফের চলল তার মুখমণ্ডলে। বেচারি আর সইতে না পেরে তক্ষুনি বলে ওঠে, ইটস হাইম্যান, ইয়োর শেফ মনস্টার। মুহূর্তেই বাজ পড়ল সপ্তদশীর মাথায়। দুলে উঠল তার ক্ষুদ্রাকার বদন। রুরমানবের রাগের তোড়ে থরথর করছে মুখশ্রী। ধীরে ধীরে তাক হলো মাহির পানে। তার অগ্নিদৃষ্টিতে চোখ পড়তেই কণ্ঠ শুকিয়ে কাঠ হলো মাহির। মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছাতে লাগলো। এদিকে মুগ্ধের এবার হুঁশ নেই। এক ঝট্টায় আফ্রিকান রমণীকে ছেড়ে দিয়ে হুঙ্কার ছুড়ে অ্যাডউইনকে ডেকে বলল, অ্যাডউইন, আমার তলোয়ার দে। আতকে ওঠে অ্যাডউইন। কাঁপা কাঁপা হাতে তক্ষুনি তামিল করল মনস্তারের আদেশ। হাতে নিজের ধারালো তলোয়ার নিয়ে পরক্ষণেই যুবক ছুট লাগালো সিঁড়ির পানে। তা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। ছুটন্ত হরিণীর ন্যায় দ্রুত বেগে ছুটে যায় সিঁড়ি দিয়ে। চিৎকার দিয়ে বলতে থাকে, হাল্লা গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাল্লা বাঁচাও। সপ্তদশী ছুটছে, পেছনে ছুটছে রুরমানব। চেঁচিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলছে, দাঁড়া জানোয়ারের বাচ্চা, আজকে তোকে পিস পিস করবো আমি। ভয়ে ততস্থ মাহি জলদি ছুটে এসে ঘরে ঢুকে গেল কক্ষে। অতঃপর কোনোরূপ উপায়ন্ত না পেয়ে তড়িঘড়ি করে গালো ওয়াশরুমে। এদিকে মুহূর্ত ব্যয়েই কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। হাতে ধারালো তলোয়ার নিয়ে এগোলো ওয়াশরুমের দরজার দিকে। শক্ত হাতে দরজায় গায়ে চপটাঘাত চালিয়ে হুঙ্কার ছুড়ে আওড়ালো, এই বান্দির মেয়ে, দরজা খোল। আই সেইড জাস্ট ওপেন দ্য ফাকিং ডোর গ্লুপায়া।
সুদর্শনের এহেন হুঙ্কারে যেন কাঁপছে প্যালেসের প্রতিটা দেয়াল। সেই সঙ্গে কম্পন বাড়ছে শব্দদোষী ক্ষুদ্রাকার বদনে। বলিষ্ঠ লোকটা বোধহয় এক্ষুনি দুয়ার ভাঙল বলে। বেচারি কোনো মতে দৌড় আটকে সরে গেল দুকদম। ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন বিস্ট, আর কোনো দিন এ কাজ করব না। ও জাস্ট শাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর ঝামেলার বাচ্চা। আজকে তোর একদিন কি আমার একদিন। তাড়াতাড়ি দরজা খোল, আজকে তোকে জাস্ট কোপাবো, আমি জাস্ট কোপাবো। চলবে। আপনাদের কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। আমি কিন্তু আজকের পর্বটা দ্রুত দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের রেসপন্সের অপেক্ষায় আছি। আপনারা যত ভালো রেসপন্স করবেন আমি তত ভালো আপনাদের গল্প দিব। কেমন লাগছে মাহির আর্তনাদ জানাতে ভুলবেন না।